চলুন ফিরে যাই আবারও আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর সিয়ামের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেটি বলছিলাম যে মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন এবং সেই জায়গায় বেশ নিখুঁতভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তো শুরুর যাত্রাটা শুনবো, চেষ্টা করি আর কি। আর শুরুর ব্যাপারটা অনেকবারই অনেক জায়গায় বলছি যে সময়টা অনেক আগের কোনো একজনের মাধ্যমেই শুরু হয়েছে, তো এখনও চলমান। তো আসলে এই কথাটা এইভাবে কেন বললাম যে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো আসলে টাকা পয়সা দেখে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়। কেউ এত টাকা কামাইতেছে, কেউ এটা করতেছে এটা করতেছে, কিন্তু আমরা যখন শুরু করছি তখন ফেসবুকে মনিটাইজেশনও ছিল না, শুধু ইউটিউব ছিল, অন্য কোথাও কোনো কিছু ছিল না। তো আমরা তো জাস্ট একটা মানে খুব মানে কি বলবো যে অ্যাকচুয়ালি চাই কাউকে বিনোদন দিতে হবে, অ্যাকচুয়ালি আসলে নিজেকে ব্যস্ত রাখার জন্য যে একটা ব্যাপার। সো ওই জায়গা থেকেই আর কি শুরু। কারণ শুরুর প্রায় 2-3 বছর পরে আমরা মনিটাইজেশন পাইছি বা এই ধরনের কাজ মানে থাকে না কেউ প্রফেশনাল হিসেবেও নিতে পারে, এটা তো আমরা জানতাম না তখন। সো এটা খুব মানে মন থেকেই করা, ভালো লাগা থেকেই করা। সো একজনকে হয়তো হাসানোর মাধ্যমে শুরু, পরে চিন্তা করলাম একজন থেকে কেন 100 জন নয়, কেন 200 জন নয়। তো এই চিন্তা ভাবনা থেকেই শুরু আর কি। এবং যতদূর জানি একটি সম্পর্ক বিচ্ছেদের রেশ ধরে নিজের পেজটা তৈরি এবং সেখানে আসলে বেশ সফলতার সাথে এখন কাজ করে যাচ্ছেন। তো প্রথম যখন আসলে সফলতাটা ধরা দেয় কেমন অনুভূতি ছিল? এটা ভালো লাগা কাজ করে যে আচ্ছা তাহলে মানুষ আমাকেও দেখতে চায় মনে হয়। তো এরকমই আর কি। আর তখন তো বয়স এত বেশি ছিল না, সেই 16-17 কথা। সো ওভারঅল হ্যাঁ আসলে খুবই একটা ভালো লাগা কাজ করছিল সেই দিন। আপনার কন্টেন্টে যে বিষয়টি খুব দৃষ্টি কাড়ে সেটি হলো পারিবারিক সাপোর্ট। আমরা দেখতে পাই যে আপনার পরিবারের বেশিরভাগ সদস্যর একটা ইনভলভমেন্ট আছে আপনার কন্টেন্টে। সেক্ষেত্রে একটি পিচ্চি মেয়েকে আমরা দেখতে পেয়েছিলাম, সে সম্পর্কে আপনার কে হয়? ছোট বোন। আমার বাবাকে হয়তো দেখেন আপনারা, আমার দাদিও আসে মাঝে মধ্যে, মানে যখন চাকরির দরকার আর কি। সো তারা আমার মুখের দিকে তাকে কিছু বলে না, বিরক্ত হইলেও চুপচাপ সহ্য করে, এটাই। ওনাদেরকে আসলে কনভিন্স করেন কিভাবে? সবসময় তো আর টাকা পয়সার বিষয় না, মানে সম্পর্কের ব্যাপারটাও থাকে। তো এক সময় বাবা বলতো যে এগুলো করে কি হবে, কি এগুলো করে কেন করতেছো এই সেই। কারণ আমাদের বাংলাদেশের প্যারেন্টসরা, বেঙ্গলি প্যারেন্টসরা তো আসলে এগুলা ভালো চোখে দেখে না। সবাই চায় চাকরি করুক, ব্যবসা করুক, এগুলো কি করতেছে, কেন করতেছে। তো এখন আমার ভালো লাগতেছে, আমি করে আরাম পাইতেছি, মজা পাইতেছি, আমার সময় কাটতেছে, হয়তো আমার দিকে তাকিয়েও তারা হয়তো এখন কিছু বলে না। আমার কাছে এটাই মনে হয়। তার মানে ওনারাও বিষয়টিকে বেশ এনজয় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা একসময় করতো না আর কি। স্ক্রিপ্ট করা হয় নিশ্চয়ই কন্টেন্ট করবার আগে, তো সেক্ষেত্রে তাদের সাথে যে সমন্বয় করা বা তাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া, এই বিষয়টি আসলে কিভাবে করেন? না, আমি বেশি বুঝাইতেও যাই না, আমি যতটুকু ওনাদের বলতে হবে অতটুকুই বলি, যে আপনারা এইটুক বলবেন এই কাহিনী। মানে সবকিছু কি একদম সময়ের আগে আগে নাকি এটা অনেক দিনের একটা প্রিপারেশন থাকে? না না, মানে ব্যাপারটা এরকম না যে খুব প্রিপ্ল্যান্ড থাকে না, আমি প্রিপ্ল্যান করি, আমি সাজাই গল্পটা। দেন আমার যদি মনে হয় যে এই গল্পতে একটা বয়স্ক লোক দরকার, এই গল্পতে একটা ছোট মেয়ে দরকার, তখন আমি তাদেরকে পিক করি আর কি। কারণ সবসময় তো সব কন্টেন্টে তাদের নেওয়া হয় না, যখন যতটুকু প্রয়োজন, তো ওই আর কি। এরকম কখনো হয় না যে তারা আপনাকে কোনো আইডিয়া দিচ্ছে বা নতুন একটা? না না, তারা এসব নিয়ে এত মাথা ব্যথা নাই, তো মাথা ঘামায় না, সব আমার উপরে উল্টা আরো তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত। যেমন ছোট বোন পড়তেছে, তার ডাক্তার হওয়ার ইচ্ছা, সে পড়াশোনাতে ব্যস্ত। বাবার তো আসলে ব্যবসা আছে ট্রান্সপোর্টের, তো সে ওইটা নিয়ে ব্যস্ত থাকে, ওইটার ফাঁকে ফাঁকে না সে আমাকে সময় দেয়। আসলে প্রথমে আসলে শুরুর দিকে কিভাবে তাদেরকে এই যে ইনভলভমেন্টটা কিভাবে ইনভলভ করতেন? এটা খুবই ন্যাচারালি হয়ে গেছে, মানে চল একটা কিছু বানাই, থাকে না এমনি খুবই র্যান্ডমলি একটা ব্যাপার ঘটছে। ওইটাও কোনো প্রি প্ল্যান ছিল না যে তোমার সাথে এটা বানাবো, এই প্ল্যান নাথিং। সে হয়তো বসে আছে, আমি ক্যামেরা নিয়ে তার সামনে চলে গেছি, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এই যে পারিবারিক টিম ওয়াইজ যে গল্প, এগুলোর বাইরেও আপনাকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে দেখি, তো সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়েট করেন? একটু রিলেটেবল কন্টেন্ট বানানোর চেষ্টা করি। যেমন এখন খেলা চলতেছে, ফুটবল নিয়ে মানুষ খুব মাতামাতি, এখন আমি অবশ্যই ফুটবল নিয়েই বানাবো, ক্রিকেট নিয়ে বানাবো না। আবার ক্রিকেট চললে ক্রিকেটটা নিয়ে বানানো হচ্ছে। তো ওইটাই মানে এখন মানুষ আসলে কি দেখতে চায়, আমি ওইটাই চিন্তা করি। মানুষ কি দেখতে এখন পছন্দ করবে, ওইটাই আমি ভাবি এবং ওই অনুযায়ী বানানোর চেষ্টা করি। তার মানে কি ট্রেন্ডে গা ভাসানো কিছুটা হয়ে যাচ্ছে? ট্রেন্ডে অবশ্যই গা ভাসাইতেই হয়, কারণ আপনি এখন দিন শেষে যেটা দেখতে চান, আমি যদি সেটা না দেখাই তাহলে তো আপনি আমাকে দেখবেন না। দিন শেষে আমি একটা সায়েন্স ফিকশনাল কোনো কিছু বানাইলাম, আমি খুব শিক্ষণীয় কিছু একটা বানাইলাম, আমি এগুলো আসলে দিন শেষে মানুষ দেখতে চাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে কি মান নিয়ে প্রশ্নবিদ্ধ হয় কিনা? না, মান নেই কেন, আমি আমার মতো করে আমি একটা গল্প দেখাইতে পারি, আমি একটা কনটেক্সট দেখাইতেই পারি, একটা টেমপ্লেট আমি বানাইতেই পারি। যে জিনিসটা এখন চলতেছে দেখতেছে, সেটা হয়তো আমি আরেকটু মডিফাই করে আমার টেস্টটা দিয়ে, আমার মজাটা দিয়ে আমি দেখাইতে পারি।
সো এটা আমার স্টাইল। তো এখন দিন, কারণ ওইটাই বললাম যে বিপরীত কোনো কিছু মানুষ আসলে দেখতে চায় না। শুরুর দিকে যে প্রযুক্তিগত সাপোর্টটা নিয়েছেন, এখন যে সাপোর্টটা নিচ্ছেন, কতটা পার্থক্য? অনেক তফাৎ। তখন আমার কাছে একটা ফোন ছিল, আইরিস লাভা একটা ফোন ছিল, আইরিস X1, 5 মেগাপিক্সেলের একটা ফোন। তো ওইটা দিয়ে আমি ভিডিওস বানাইছি, আইফোন 5C দিয়ে আমি ভিডিওস বানাইছি। তো অবশ্যই এখন তো আমরা একটা প্রপার প্ল্যানিং হইলে, স্ক্রিপ্টিং হইলে আমরা ইজিলি আমরা ডিওপি পাচ্ছি, ক্যামেরা পাচ্ছি, হাই ইকুইপমেন্টসের জিনিসপত্র পাচ্ছি। সো অনেক বেশি তফাৎ আছে আসলে। আর তখনকার সময় তো এত ভালো এত ডিভাইসও বের হয়নি, যেটা এখন অনেক ইজিলি আপনি রেন্টে নিতে পারতেছেন, কিনতে পারতেছেন। সো ওইসব জায়গা থেকে অবশ্যই অনেক তফাৎ আছে। প্রোডাকশন লেভেল অনেক বেশি ভালো হয়েছে, মানে বেটার হয়েছে আগের থেকে। তাহলে বলা যেতে পারে কন্টেন্টের মান অনেকটাই নির্ভর করে প্রযুক্তিগত সাপোর্টের উপরে। অনেকে আছে অনেক হাই বাজেটের কাজ করেও একটা শীট বানাইছে, অনেকে আছে একটা ফোন দিয়ে অনেক দারুণ কন্টেন্ট বানাইছে, হালকা এডিটিং করে গল্পটাকে একটু ভয়েস ওভার দিয়ে, একটু মিউজিক দিয়ে খুব সুন্দর করে তুলে ধরছে, দেখতে ভালো লাগতেছে। সো আসলে আমার ভিজুয়ালাইজেশনটা কি, আমি কি দেখাইতে চাই, সেটা আপনি 2 লাখ টাকার ক্যামেরাও দেখাতে পারবেন, আবার 5,000 টাকার ফোনও দেখাতে পারবেন। এটা কে দেখাইতেছে এটার উপর ভিত্তি করে আমার কাছে মনে হয়। কন্টেন্ট তো আগে অনেক করেছেন, তো এখন এসে করতে গিয়ে কি কখনো পেছন ফিরে তাকালে মনে হয় কিনা যে এই কন্টেন্টটা আমি করেছি? হ্যাঁ, আমি অনেক কন্টেন্ট ডিলিটও করে দিই লজ্জায়, যে এগুলো কি বানাইছি। আমি এরকম হয়েছে যে 4-5 বছর আগের কন্টেন্ট চোখে পড়লে এই ছিছি ডিলিট করে দিয়েছি। কিন্তু সেগুলো জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, সেগুলো তো এমন হয়েছে 2-4 মিলিয়ন ভিউজও ছিল, আমি ওটাও ডিলিট করে দিয়েছি, ভালো লাগতেছে না, থাক। আজকে দেখেন শাকিব খান যে মুভিগুলো বানাইতেছে খুব ওয়াও বলতেছে, ভালো লাগতেছে। তো এই শাকিব খান 2000 সালে কি মুভি বানাইছে, সেই মুভিটা যদি আজকে দেখি তাহলে কি ভালো লাগবে? তো ওই জায়গা থেকে আর কি, যে নিজের কাজ আগে ইম্যাচিওর অবস্থায় কি সব বানাইছি, কি সব এক্সপ্রেশন দিছি, কি সব ডায়লগ বলছি, হয়তো এটা এই বয়সে এসে ভালো লাগতেছে না, অড লাগতেছে, ওইটা ভেবে। কিন্তু ওই সময় তো ঠিকই মানুষ এনজয় করছে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেশের মধ্যে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে আসলে দেখা হয় বেশি, বা একটু অনুসরণ বা অনুকরণ করা হয়? আগে যাদেরকে করতাম তারা অনেকেই এখন রিটায়ার্ড, বর্তমানে তেমন আসলে খুব একটা নাই। আমি এই দেশের কাউকে খুব একটা ফলো করতে চাই না। আমি অবশ্যই অনেক বাইরে অনেকেরই, যেমন আমি অ্যাডাম আছে, এরপরে কিং ব্যাচ আছে, হ্যাঁ, লোগান পলো তো এখন বানায় না, সো ওদেরকে দেখতাম। আবার ইন্ডিয়াতে আশিস চাঞ্চালিনী আছে, ভুবন বাম আছে, সো ওদেরকে দেখতাম। তো ওদেরকে দেখেও শেখার চেষ্টা করতাম আসলে কিভাবে বানাচ্ছে, কেন বানাচ্ছে, এটাই। বহির্বিশ্বের সাথে যদি বলি যে আমাদের দেশীয় কন্টেন্টের আসলে মূল বেসিক পার্থক্যটা কোথায় বলে মনে করছেন? ট্যালেন্ট অবশ্যই আছে সব দেশে, ব্রেন এটা একটাই তো মগজ আমাদের। ওরা আসলে বেটার একটা পরিবেশ পায়, অনেক বেটার অপরচুনিটি পায়। এমনকি দেখেন কন্টেন্ট ভালো হওয়ার ক্ষেত্রে ফিনান্সিয়ালি দিন শেষে একটা অনেক বড় একটা ক্যারেক্টার প্লে করে, ফিনান্সটা দরকার একটা ভালো। হ্যাঁ, এখন এখানে আজকে এজেন্সি একটা প্রমোশনাল কাজ করে টাকা দেয় 6 মাস পর, এরপরে ফেসবুকের আরপিএম আমাদের দেশে কম, হ্যাঁ, সিপিএম কম, যে এখানে মানে বাইরের দেশে আমাদের 1 লাখ ভিউজে যে ডলার জেনারেট হয়, এখানে তার 10%ও হচ্ছে না। ওই অনেক কিছু থেকে অনেক জায়গার কারণে মানে কন্টেন্ট ক্রিয়েটর আসলে আগাইতে পারে না। তারা দিন শেষে দেখেন কেউ চাকরি করে, কেউ এজেন্সি খুলে, কেউ ব্যবসা করে, দিন শেষে কেউ না কেউ অন্যান্য পেশায় চলে যাচ্ছে, যেহেতু এখানে তারা সার্ভাইভ করতে পারতেছে না। সো এই ধরনের জটিলতা তো অবশ্যই আছে। ভাষার কারণে এরকম হচ্ছে কিনা, বা তাদের মার্কেটটা বড় আমাদের? হ্যাঁ, অবশ্যই এটা বাংলা ভাষার কারণে হচ্ছে। যেমন এই জন্য তো অনেকে ইংলিশে কন্টেন্ট বানাতে যাচ্ছে, যাতে ইন্টারন্যাশনাল অডিয়েন্স ধরা যায়। কারণ ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাওয়া মানে আপনার কন্টেন্টের রেট, ডলার মানে 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 অ্যামাউন্টের রেটটা বেড়ে যাবে, হ্যাঁ, যেটাকে আমরা আরপিএম বলি বা যাই বলি। ওই রেটটা বাড়বে কখন, যখন ইন্টারন্যাশনাল অডিয়েন্স আপনি পাবেন। সো বাংলা অডিয়েন্স এগুলা আসলে একেবারেই রেট খুবই খারাপ। তো যার কারণে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটর খুব হতাশ হয়ে পড়ে দিন শেষে, কয়েক বছর করার পরে তারা এখানে আর সার্ভাইভ করতে পারে না। কারণ ইন্টারন্যাশনালি যখন ইংলিশে কেউ কন্টেন্ট বানাচ্ছে, সেক্ষেত্রে আসলে তার জায়গাটা বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং বাংলা ভাষার ক্ষেত্রে যেটা হয় যে শুধু আমরা বাঙালিকেই রিচ করতে পারছি, অডিয়েন্সটা কম হয়ে যাচ্ছে। হয়তো আমার কিছু কন্টেন্ট ইন্ডিয়া, কলকাতা বা যতটুকু বাংলা জানে বিভিন্ন জায়গায় অনেক প্রবাসীরা দেখে, তখন হয়তো একটু বেটার রেসপন্স পাওয়া যায়। বাট ওই ওভারঅল আসলে দিন শেষে এই আমাদের জায়গাটা, আমাদের মার্কেটটা ছোট। বলছিলেন ফিনান্সিয়ালি স্টেবিলিটির কথা, সেক্ষেত্রে আসলে যদি কেউ শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নিজের প্রফেশনটা বিল্ড আপ করতে চায়, সেক্ষেত্রে আসলে কি মাথায় রেখে এই পেশাতে আসা উচিত? মানে স্টেবল না থাকতো আমার ফ্যামিলির স্ট্যাটাস, তাহলে আমার মনে হয় আমি এই পেশা আসতে পারতাম।
কারণ অনেক পরিবারের থাকে ছেলেদের দায়িত্ব নিতে হয়, মাথায় অনেক বোঝা থাকে, রেসপন্সিবিলিটি থাকে যে বাবা মার দায়িত্ব নিতে হবে, তারা আসলে এই ধরনের কাজে মনে হয় আসতে পারে না। এখন ধরেন আমার বাবা মা ভালো ছিল, আমাকে কখনো এই ধরনের ঝামেলা হয় নাই যে তাদের দেখতে হবে। তো আমার কাছে এই জন্য মনে হয় এটা শৌখিন পেশা, যারা অনেক শৌখিন, যাদের জীবনে খুব একটা সমস্যা নাই, তারাই আসলে এই পেশায় আসা উচিত আমার কাছে মনে হয়। কারণ মেন্টাল প্রেশার নিয়ে এইসব ক্রিয়েটিভ কাজ করা যায় না। তো আমি খুব শৌখিন ছিলাম, খাইতাম ঘুমাইতাম, তাই হয়তো আমি এই কাজটা করতে পারছি, এক্সট্রা কিছু ভাবতে পারছি। নাহলে আমাকেও দিন শেষে চাকরি করতে হইতো, ব্যবসায় ঢুকতে হইতো, ওইগুলোই করতে হতো। এমনকি আমার ওই ধরনের আমি কাজ করতে গিয়েও করি নাই, কারণ আমার কাছে এই ধরনের কাজ আমার পছন্দ ছিল না। আমার কাছে এই ধরনের কাজই আগে থেকেই ভালো লাগতো, কারণ আমি ছোটোবেলায় একটা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতাম, নিজের ছবি তুলতাম, ওই ছবিগুলো নিয়ে এখনও আমি মিমস বানাই। 13 সাল 12 সালের কথা বলতেছি। তো ওই সময় থেকেই আমার ক্যামেরাস, ফটোস, ভিডিওস এগুলো ভালো লাগতো আর কি। ভাবতাম যে এগুলো নিয়ে হয়তো কিছু একটা হবে সামনে। আমরা আপনাকে অভিনয় করতে দেখি কন্টেন্টে, তো সেক্ষেত্রে অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? ভালো অফার পাই, অপরচুনিটি পাই তাহলে করি, কিন্তু বেশি একটা করতে চাই না। কেন ওই নাটকে বা ওইসব জায়গায় বেশি মনোযোগ দিলে নিজের কন্টেন্ট ক্রিয়েশনে ক্ষতি হয়, নিজের ফোকাসটা নষ্ট হয়। তো ওই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে আমি টুকটাক করা হয়, ঈদের আগে বিভিন্ন নাটক করা হয়। এখন তো আসলে কন্টেন্ট ক্রিয়েট যারা করছেন তারা আসলে লয়্যালটি নিয়েও কাজ করছেন, তো শুরুতে তো আসলে ডলার নিয়ে কাজ করতেন, এখন আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? বয়স বাড়তেছে, হ্যাঁ, রেসপন্সিবিলিটি বাড়তেছে। তো এখন তো ফেসবুকের অবস্থা খুব খারাপ। ইদানিং 2-3 মাস আমাদের যারা অনেক ধরনের ব্যবসায় নিয়োজিত ছিল তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। যারা খেতে খেতে ভিডিও বানাইতো, ব্লগ করতো, তারা আর শান্তিতে নাই, তাদের জন্য আমরাও শান্তিতে নাই। তো এখন আমরা ওভারঅল স্পন্সরসের উপরেই আর কি নির্ভরশীল হয়ে পড়ছি। সো এটার উপরেই কাজ করা হয়। প্রথম যখন লয়্যালটি নিয়েছিলেন সেটা কেমন ছিল? 10,000 ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা করোনার আগে প্রথম স্পন্সর ছিল। এবং আমাদের সাথে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে না, আপনি চিনি কিনা, থটস অফ শাম। সো উনি আর আমি একই ক্যাম্পেইনে কাজ করতাম। উনি অনেক এক্সাইটেড, ওনার লাইফে এটা প্রথম স্পন্সর। হ্যাঁ, ওনারও 1-1.5 লাখ ফলোয়ার তখন হয়েছে মাত্র, উনি উঠন্ত। তো ওইটাই ছিল আমাদের ফার্স্ট একটা ইনকাম ছিল। স্পন্সর ভিডিও করতে কেমন লাগে আসলে? আগে ভালো লাগতো না, মনে হতো যে এটা আমার কন্টেন্টের অরিজিনালিটি নষ্ট হয় বা কন্টেন্টের ফান নষ্ট হয়। আর ফান করতে যে একটা স্পন্সর ঢুকে গেলে দেখতে ভালো লাগে না, এরকম মনে হতো। বাট এখন মনে হয় যে ওইটাকেই যদি খুব ফানি ওয়েতে দেখানো যায়, স্পন্সরটাকেই যদি ফানি ওয়েতে দেখানো যায়, তো মানুষ এটাতেও আনন্দ পাবে। সো এরকম টুকটাক কাজ করলে মানুষ বলে যে মার্কেটিং খুব জোস হয়েছে, বা তখন মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করে। কখনো কি নিজের ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে স্পন্সরড ভিডিও? হ্যাঁ, টাকার লোভে করতে হয়। এখনো করেন? এটা করতেই হয় মাঝে মধ্যে, পছন্দ না বাট করতে হচ্ছে, বা মাথায় স্ক্রিপ্ট নাই, গল্প নাই, তারপরও পুশ করতেছে, আচ্ছা করি তাইলে কি করার। অকপটে স্বীকার করে ফেললেন। আচ্ছা, এবার একটু জানতে চাইবো ভবিষ্যৎ পরিকল্পনা, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? শোটা শেষ হওয়ার পরে কি হবে সেই পরিকল্পনাও নাই। তো এখন ধরেন আমি চাই যে আরেকটু কিছুদিন থাকি মানুষের মাঝখানে, হ্যাঁ, যে আরেকটু পাগলামি করি, মানুষ একটু আমাকে দেখুক, সহ্য করুক, যেহেতু এত বছর সহ্য করছে। কারণ এটা ছাড়া আসলে আমি আর কিছু পারি না, আমার আসলে অন্য কোনো এক্সপিরিয়েন্স নেই। সো আমি এটাই পারি, সো এটা আরো কয়েক বছর করতে চাই, এরপরে কি হবে না হবে তো আপনি আর কিছু পারেন এটা আসলে আমরা চাই না, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের মাঝে থাকেন, সেই জন্য শুভকামনা। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর না, মানুষজন আসে আমার কমেন্ট বক্সে লেখে ভাই এই ভিডিও থেকে কি শিখলাম, তাই আমি বলছি তাহলে আপনি স্কুল কলেজে যান, আপনি কেন আমার কন্টেন্ট দেখে আপনাকে শিখতে হবে? আমি যেটা দিতে পারি বিনোদন, দেখে মজা লাগলে মানে আপনার যাতে মজাটা দিতে পারি, এটাই আমি চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি অভিনয় শিল্পী জুলিয়েট বিনোশের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনায় বিশ্বাস করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।